বং দর্পণ বিনোদন সবার জন্য। সামনের দিকে তাকাও। নিবেদিতা মুখার্জি, অমিত কুমার পাল, নবাঙ্গ দাস, সঞ্জিত ঘোষ। একটুখানি আসবেন নিবেদিতা মুখার্জি, অমিত মনির জয়ন্ত মুখার্জি। সামনে দিকে দেখো। অমিত কুমার পাল,
ज्ञान जेव्हा बघतो तेव्हा डिग्रेड जाते অপর প্রাণময় বলেন হিতোষ সর্বরী বসুধার রাজধানী খণ্ড ক্ষুদ্র করে যেটা বাক্য হৃদয়ের উৎসমুক্ত উচ্ছ্বাসীয় মুখে যেটা নির্বাচিত স্রোতে দেশে 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 কর্মধারা ধায় অজস্র সহস্র বিধ চরিতার্থতা যেটা উচ্চ আচারের মধুমধু রাশি বিচারের স্রোত রাশি পুরুষের পরে শতথা যুক্ত যেথা তুমি সর্ব অনন্য চিন্তা আনন্দের অধিকা নিজ হস্তে নিম্ন আঘাত কল্পিত ভারতের সেই স্বর্গের করজাগরিত ভারতীয় জাতীয় আন্দোলনের প্রবলতম বার্ষিক শিল্প প্রদর্শনী যে দিনধারিকায় আমরা সকলেই অনেক বছর করেছিলাম আজ সেই শুভ স্থান আজ সেই শুভ মুহূর্ত আজ আমাদের মঞ্চে যারা উপস্থিত রয়েছে বর্তমানে তাদের সকলকে পেয়ে তোমাদের বড় গর্ব হওয়ার কথা এটা তোমাদের সকলের কাছে একটা বড় প্রাপ্তি প্রথমে আমি খুব সর্বসাধারণভাবে অনুষ্ঠানটি সমাপ্ত করতে হবে প্রথমে আমি রচিত মহাশয়কে সামনে ডেকে নিচ্ছি উত্তরীয় বরণ করে নিচ্ছে রচিত মহাশয়কে সুস্মিতা গুহ উত্তরীয় বরণ করে দিচ্ছেন সুস্মিতা গুহ রাজীব সুরায় প্রাক্তন পুত্র সম্মানিত রাজীব সুরায় উত্তরীয় বরণ করে দিচ্ছেন সুস্মিতা গুহ মহিলা মাঝি বরণ করে দিচ্ছেন তাপস মজুমদার বরণ করে দিচ্ছেন সুস্মিতা গুহ জয়ন্ত মুখার্জি তাকে চলে আসা করতে চাবো তাকে বরণ করে দিচ্ছেন মহিলা মাঝি মহিলা চন্দ্রপাল সব থেকে প্রবীণ শিল্পী আমাদের এখনকার সময় উত্তরীয় বরণ করে দিচ্ছেন সুস্মিতা গুহ এই ছবিটা একটু প্রেম করতে সকলকে বলবো খুব গুরুত্বপূর্ণ একটি ছবি এবং আমরা কিছু কথার মধ্যে আমরা যাবো কিছু বক্তব্য খুব সংক্ষেপে আমি সকল কিছু বলতে বলবো প্রথমে রয়েছে ঘোষ মহাশয় ধন্যবাদ প্রত্যেকে উপস্থিত নবাগত শিল্পীরা ভারতীয় চারুকলা মন্দিরে যা দায়িত্ব যতটুকু বহন করে নিয়ে চলেছি যেটুকু পেরেছি আপনাদের আনন্দ চিত্রমেলা আমরা দিতে পেরেছি উপস্থিত হয়েছেন আমরা গর্বিত আমরা ধন্য উত্তরী করে বরণ করেছেন সুস্মিতা গুহ আমি বক্তব্য চালিয়ে যেতে বলবো রচিত মহাশয়কে দেখুন আজকে আমি শোনার জন্য এসেছি আমি বলবো না কিছু আমি শুনতে এসেছি আজকে একটু বলবো যেটুকু পেরেছি আমি আপনাদের এই সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরেছি কতটুকু যেটুকু পেরেছি আমি ততটুকু আমার স্নেহ ভালোবাসা দিয়ে আপনাদের এই অনুষ্ঠান আমি করতে পেরেছি এবং আগামী দিনে আরো ভালো করার চেষ্টা করব যদি কোনো ত্রুটি থাকে এবার আমি এই জায়গায় বলে গ্রহণ করেছি আমি এগিয়ে যাওয়ার অনুসরণ জয়ন্ত মুখার্জির সাথে মেমেন্টো এবং স্মারক তুলে দিচ্ছেন স্মারক তুলে দিচ্ছেন জয়ন্ত বাবুর হাতে মহিলা মাঝি এগুলো আমি তুলে দিচ্ছি জয়ন্ত মুখার্জির হাতে পরে রাজীব সুরায় আমাদের বোর্ডের এখন প্রথম দিন থেকে যিনি রুটিন প্রশাসন কাজ হেঁটে চলেছেন
তাপস মজুমদার, খুব কাছে আমার একজন মানুষ তাপস মজুমদার। মুনীন্দ্র চন্দ্র পাল, পৃথ্বীশ শিকদারকে স্মারক করে দিচ্ছেন রঞ্জিত ঘোষ মহাশয়। আমরা এমন স্বনামধন্য চিত্রশিল্পীদের থেকে আমরা ধন্য, আমরা গর্বিত। ভারতীয় চারুকলা মন্দিরের চমৎকার এইভাবে উঠতে থাকবে, এইভাবে নিজের রথ চালিয়ে যাবে ভারতীয় চারুকলা মন্দির এবং রঞ্জিত ঘোষ। আমি সংক্ষেপে কিছু বলতে বলবো পৃথ্বীশ বাবুকে। ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে মোটামুটি অল্প পরিচিত হলো, নামটা অনেকদিন ধরে জানি, কারণ ভারতীয় চারুকলা মন্দিরের রঞ্জিত ঘোষকে তো আমি চিনি আর এই সংস্থাটার নাম জানি। আর আমি তো আঁকা শেখাই প্রায় 50 বছর, আর দুজন ছবি আঁকছি 50 বছর ধরে। ইদানিং আর শরীরটা ঠিক সেভাবে ভালো যাচ্ছে না বলে আসবো কিনা সন্দেহ ছিল, কিন্তু আমার এই বন্ধুই বলবো এত ভালোভাবে বলেছিল। এই আশা মানে আমাদের ড্রাইভার নেই, মেট্রো থেকে উঠে এতখানি হেঁটে আসা, এটা একটু আমার পক্ষে হয়ে গেছে। একসময় আমি চাপিয়ে বেরিয়েছি মানে গঙ্গোর দিকে দিকে আবার হাঁটবার জন্য, আর সেই আমি এখন দেখ আমার দেখে কোথায় বয়স আমি জানি না, আমার বয়স কিন্তু 80 বছর ছবি সামনে। যাই হোক আমার এই অনুষ্ঠান ছবি আনছি, আগামী এপ্রিলে 25 তারিখে একাডেমিতে আমার 110টা বিনোকান্তি একটা শো হবে। তাতে প্রথম স্কেচ আবিষ্কার করেছি, আমার বাড়ি থেকেই করেছি। আমি বই দোকান থেকে পাইনি, যাদের কাশি থেকে ছবি এঁকেছিলাম প্রায় 40টা, তার কয়েকটা বেঁচেছে, সেটাও কয়েকটা সকলের জীবনে রাখবো বিভিন্ন কাটাতে। আর সেই কাশিটা এখন নেই, কাশিটা অনেক ভালো হয়ে গেছে। আর্টিস্টের কাছে আমার সবাই আর্টিস্ট, স্কুলের বলছিল সবাই আর্টিস্ট। খুব ভালো নিরামটা ওদের ভালো লাগে না, বাংলা গেলেও যদি আমি বেশি ভালো লাগে, সেই কাশি এখন হারিয়ে গেছে। যাই আমি আমি সময় নেব না, এই উদ্যোগ খুবই ভালোভাবে হোক, আজকে শুরু হচ্ছে, খুব ভালো হোক, এই চাই। ধন্যবাদ। এই আপনারা ভিতরে চলুন, এই পায় সুরে
কিছু ছবি আঁকা। আমরা যখন প্রবেশ করছেন মায়ের স্তোত্র তখন বেজে উঠছে বারবার করে অজান্তেই। আকাশ ভবনে প্রবেশ করছেন এবং জননীন জনগান বাজছে নিজে থেকে। এটা আমার কাছে এগুলো আকাশের যে ঘরের নাম, আকাশের ঘরের নাম কিন্তু সারদা ভবন। আকাশের ঘরের নাম, আকাশ প্রবেশ করছে ফোনের মধ্যে নিজে থেকেই সারদা স্তোত্র বাজছে। কেউ বাজায়নি, কেউ বাজায়নি, নিজে থেকেই বাজছে, নিজে থেকেই বাজছে। পারিবারিক সম্পর্ক তো দিদি বলেন পয়লা মার্চ গগেন্দ্র প্রদর্শনশালায় দিদি ফটোগ্রাফি এক্সিবিশন হয়। উনি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ মার্চ মাসে আমরা দিদিকে জানি বিরাট সঙ্গীত শিল্পী, যেটা আমাদের মনকে ছুঁয়ে যাবে যেখানেই যাই না কেন, মনকে ছুঁয়ে যায় না। তার আঁকা আছে, কবিতা আছে, তারপরে ফটোগ্রাফি আছে। এই বহুমুখী প্রতিভাটা ঈশ্বর সরস্বতী না থাকলে হয় না, এটা আছে। তাই আমরা কিছু আজকে ওনার ছবিও দেখতে পাবো, আজকে এখানে নিয়ে এসেছেন, এখানে প্রদর্শিত হবে। এবং 1 মার্চ আশা করছি আমরা সবাই সবাই থাকবো। শুভ প্রদর্শনীর শুভ সূচনা হবে, যা আমাদের সকলের বড় একটা প্রাপ্তি। প্রত্যেক বছর আমরা যে মুহূর্তে অপেক্ষায় থাকি সেই মুহূর্ত চলে এসেছে। সেই মুহূর্ত আমাদের সামনে আকাশ প্রদীপ প্রজ্বলন করে আমাদের প্রদর্শনীর শুভ সূচনা করছে। চন্দ্রানী কোথায়? আসো আসো আসো, তো দূরে থাকে সবসময়। হ্যাঁ শুভজিৎ দা একটু শুভদা নিয়ে এসছো ভয়ে মরে যাচ্ছে। শুভ সূচনা না কেন Shubha
যে মুহূর্তে আমরা অপেক্ষায় থাকি প্রত্যেক বছর আমার কথা আটকে যাচ্ছে, ঈশ্বরের কাছে কথা আটকে যায়, সেই মুহূর্তে সাক্ষী হতে চলেছি আকাশের হাত থেকে শুভ সূচনা হচ্ছে ভারতের চারুকলা মন্দিরের পূর্ণতম বার্ষিক চিত্র প্রদর্শনী। আরেকটা কাঠি দেখো সময় আমার ছবি তো মোটা শার্পনেস শুভ সূচনা হলো আকাশ, শুভ সূচনা করলেন আমাদের প্রদর্শনী। ওটা টানিয়ে নিক, তারপরে আমরা ভেতরে এসে ঘুরবো। হ্যাঁ ও টানিয়ে নিক, ততক্ষণ আছে বলে নিক। হ্যাঁ আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের আজ 15তম বার্ষিক চিত্র প্রদর্শনী। প্রত্যেক বছর আমরা আকাশকে পাই, আকাশ আমাদের সকলের মাথার উপরে রয়েছেন, তাকে পেয়ে প্রত্যেক বছর আমরা ধন্য হই, আমরা ঋদ্ধ হই। আকাশ আজ আমাদের মধ্যে রয়েছেন, আকাশকে কিছু বলতে বলো আমাদের প্রদর্শনীর ব্যাপারে। ভারতীয় চারুকলা মন্দির আমার এখন এই মুহূর্তে হচ্ছে ফ্যামিলি রিলেশন, একদম পারিবারিক বন্ধু, পারিবারিক বাচ্চা। অঞ্জনা আমার ছাত্রী, রঞ্জিতদা আমার একেবারে নিজের কাছের লোক। তো সেই পরিবারের কথা বলতে গেলে একটু উচ্ছ্বাস বেশি আসবে, কিন্তু যদি খুব নিরপেক্ষভাবে বলতে চাই তাহলে বলবো যে ভারতীয় চারুকলা মন্দিরের এই 15তম যে চিত্র প্রদর্শনী, এই হচ্ছে সৃষ্টির আনন্দে। আমি একবার বোধহয় বলেছিলাম একটা নামকরণের জন্য আমাকে অনুরোধ করেছিল, নবীন আশার আলাপ জাগে। তো এটা রবীন্দ্রনাথের পংক্তি, নিজস্ব কথা। তো সেটাকেই যদি ধার করি তাহলে এই সৃষ্টির আনন্দে ভারতীয় চারুকলা মন্দির বহু কাল থেকে দেখতে দেখতে পায়ে 15 বছর হয়ে গেল। আর আমি কবে আমি বাহির হলেন ভারতীয় চারুকলার সঙ্গে সেটা আমার ঠিক মনেও নেই, 2007 থেকে বলে দিল। এবং তখন একটা আঁকিবুকি করা একটি সরস্বতীর ছবি যত্ন করে ফ্রেম করে রঞ্জিতদা রেখেছেন। আমি কি বলবো, আমি আনন্দিত তো বটেই, যার পর নাই আনন্দিত এবং খুব কৃতজ্ঞ। এবারও আমাকে বলেছেন যে এবার একটু ছবি আঁকতে হবে, এবং আমি তো এখন ছবি আঁকায় ফাঁকি দিই বলে খুব তাড়াতাড়ি যেটা হয় ফটোগ্রাফিটা সবাই বলেন যে আমার ছবিগুলো মানে ফটোগ্রাফির যে ছবি আর কি, সেই ফটো তোলা ছবিগুলো অনেকটা ছবি আঁকার মতন মনে হয়। তা আমার প্রথম ভালো লাগা তো হাতে মানে তুলির টান, সেই ছবির প্রতি আকর্ষণ ছিল। তো আমি খুবই কৃতজ্ঞ এবং একটা বিরাট
যাকে বলে কর্মযজ্ঞ, আর সেই কর্মযজ্ঞ যখন থেকে শুরু হয় আমি সব টের পাই ফোনে ফোনে যে অনেক মানুষজন আসবেন, তাদের ছবি এখানে থাকবে। এক একটি ছবি তো মানে চোখ ফেরানো যায় না। সেই ছবির মধ্যে আমার ছবিটা হচ্ছে একেবারেই কচিবেলায় শিশু, মানে আমি বলি যে আমার হাতের আঙুলটা বা শিশুকেও তো ইন্সপায়ার করা যায়। তো সেই রকম আমি খুব বাচ্চা হয়ে আমার ছবি খুব সাহস করে, এটি আমার বাচ্চার ছবি। আমি কালকে খুব তাড়াহুড়ো করে 10-12 মিনিটের টান, এটা নয়, এই ছবিটা কিন্তু কাঠকয়লা নয়, চারকোল নয়, এটা কিন্তু অয়েলে। তো এই ভালো লাগা, নিজের ভালো লাগাকে তুলির টানে ভারতীয় চারুকলার সঙ্গে সংযুক্ত করে দিলাম, সম্পৃক্ত করে দিলাম। এত মানুষজনের সঙ্গে আমার ছবি, আমি কতটা সম্মানিত আমি বলে বোঝাতে পারবো না। তো এটা ভারতীয় চারুকলা মন্দিরই একমাত্র করেন। আমার মতো এরকম একটা আনপাড় পেন্টারকে এত জায়গা দেন এবং সম্মানিত করেন, মানে কি বলবো। থ্যাঙ্কস এ টন, অজস্র ধন্যবাদ। আমিও সম্মান জানাতে চাই ভারতীয় চারুকলা মন্দিরকে, এবং আমি সারা জীবন থাকতে চাই। আর সেটা তো সকলেরই জানা যে আমি আছি সারা জীবন ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে। এটা কিন্তু সত্যি সত্যি মন্দির। এখানে সৃষ্টি, তুলি, রং, সাদা কালো এবং সমস্ত রকম রং এখানে মূর্ত হয়ে উঠতে চায়, জীবন্ত হয়ে উঠতে চায়। সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। আর সেটার সঙ্গে একটা স্বপ্ন থাকে সবারই। এই যে আমি টুক করে দেখে নিচ্ছি অনেক অনেক ছবি, অনেক ভাবনা। মানে একটা ছবি মানেই হচ্ছে যিনি আঁকছেন তার শিক্ষা, তার মনের ভাবনা, তার কল্পনা, তার দর্শন এবং তার অবজারভেশন, রিয়েলাইজেশন সব কিছুই মিশে যায়। আমি যেহেতু অশিক্ষিত, তো সেই অশিক্ষিত মানুষেরও ইচ্ছে করে যে একটু কিছু একটা করি, আমার জীবনকে বা আমার ভালোবাসাকে তুলে ধরি। কখনো কখনো আমি প্রকৃতি খুব ভালোবাসি। আমার একটা আঁকা ছবি খুবই সাধারণ, পাতা, গাছ, আমি অসম্ভব গাছ, পাতা এবং অ্যানিমালস অসম্ভব ভালোবাসি। মানুষের ছবি আঁকতে ইচ্ছে করে, মানুষের ছবি আঁকতে এখন আজকাল একটু ভয় করে। তো যাই হোক, আমার ভালোবাসা এখানে সকলেই যারা উপস্থিত রয়েছেন, সম্মানীয় ব্যক্তি এবং ব্যক্তিত্ব, সকলকে আমার ভালোবাসা, আমার অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় চারুকলা মন্দিরের জয় হোক। সেটা কারণ আছে, তোমার ছবি এক্সিবিট হচ্ছে ভারতীয় চারুকলা মন্দিরে, এটা আমরা ধন্য আকাশ। না, ধন্য হওয়ার কিছু নেই, আমি ধন্য। আমার গানটা সবাই ভালোবাসেন বলে, যদিও আমি আমার গানকে খুব একটা নম্বর দিই না, ওরা সবাই হাসে, কিন্তু ঠিক আছে, ছবি আঁকতে ভাল লাগে। আমি স্বাগতা লক্ষ্মী বলে কেউ তো ফেলে দেবেন না, আমি জানি। একটু একটু সম্মান দিয়েই দেবে লোকেরা। ঠিক আছে, থ্যাংক ইউ। সকলে যেন দেখতে পারে না, বেশ পরিবহন করে দেবেন চন্দ্রনী আন্টি। পুষ্পস্তবকে বরণ করে দেবেন বাবা। আমাদের আকাশকে শারদীয় সম্বোধনা দিচ্ছেন শুভজিৎ ঘোষ, আমাদের সকলের প্রিয়। কঠিন পরিস্থিতিতে ছিল, এড়িয়ে এসছে সব কিছু।
দেবল কুমার উপাধ্যায় তাকে উত্তরীয় বরণ দিচ্ছে। সুস্মিতা দেব এবং পুষ্পস্তবক দিচ্ছেন বিপ্লব পাল এবং স্মারক তুলে দেবেন চিরদীপ চট্টোপাধ্যায়। জয়ন্তবাবুকে বেঁচে এবং উত্তরীয় আমাদের ভারতীয় চারু মন্দিরের আসানসোলের পুরো সম্পূর্ণ দায়িত্ব সামলান জয়ন্তবাবু। উত্তরীয় এবং বেঁচ পড়িয়ে দেবে তামসী। স্মারক করে দিচ্ছেন শিবাজি বিশ্বাস, সেন্ট জেভিয়ার্স শিক্ষা কেন্দ্রের আর্ট ডিপার্টমেন্টের হেড। আকাশের সঙ্গে একটা ছবি দেওয়ার সকলেরই ইচ্ছে থাকে। হ্যালো, দিদি কি কথা বলেছে বুঝতে আপনারা সবাই শুনেছেন? দিদি কি বলেছে? আমি কিন্তু জানতাম না যে আমি পরশুদিন দিদিকে ফোন করি, তখন অনেক কথা হওয়ার পর আমি দিদিকে বললাম আপনি ফটোগ্রাফি এক্সিবিশন মানে বলতে গেছি না 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 মানে শুভ আমি না জানি না, ওরা সব জানি, আমি তো মাধ্যম মানে সবার শেষে আমার কাছে পৌঁছায় খবর। তখন দিদি বলল না না আমার কাছে 1 2 3 4। আমি তখন আনন্দে, আচ্ছা আমি তো ওখানে যাচ্ছি, যারা অশোক রেণু আর ভারতীয় জাদুঘরের মধ্যে একসঙ্গে পথ চলে, তো আপনারা কি সেদিন যাচ্ছেন? যে কে কে যাচ্ছেন হাত তুলুন এবার, কে কে যাচ্ছি আমরা, কে কে যাচ্ছি আমরা হাত তুলি। দ্বিতীয়ত হচ্ছে 2 তারিখ যে বাচ্চার জন্য আমার এক্সিবিশন করা, আমার সেই বাচ্চা যাবে। হ্যাঁ, বাচ্চার জন্মদিন 2 মার্চ হচ্ছে জন্মদিন, 10 বছর বয়স হবে বাচ্চা। হ্যাঁ, সময়টা হচ্ছে বোধ হয় 12টা না 2টো থেকে 8টা, 2টো থেকে 8টা। जय जय हे भगवती सुरभारती तव चरणों नाद ब्रह्ममयी जयवागीश्वरी, नाद ब्रह्ममयी जयवागीश्वरी, शरणन्ते गताम्। जय जय हे भगवती सुरभारती त्वमसि शरण्या त्रिभुवनधन्या, त्वमसि शरण्या त्रिभुवनधन्या, सुरवन्दिता चरणा, सुरवन्दिता चरणा।
বং দর্পণ বিনোদন সবার জন্য। এই প্রদর্শনীতে আমি এসেছি রঞ্জিত ঘোষ আমার মন্দির স্থানীয় এই সংস্থা ভারতীয় চারুকলা মন্দিরের 15তম প্রদর্শনীর জন্যে কাজ এখন সব দেখে উঠতে পারিনি, দেখে নেব। তবে এদের কাজ খুব ভালো হয় এটা আমি জানি, দেখেছি আগে। আর এটা প্রতি বছর যে করে থাকে এটা খুবই ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। আর আমি নিজেও ছবি আঁকি, রেগুলার ছবি আঁকি, এখনও ছবি আঁকি, প্রায় 50 বছর ধরে আঁকছি। আর প্রিন্টও নেই, আমি আগে পেন্টিং থেকে সরে গিয়ে আমি একটা গ্রাফিক্স প্রিন্ট করছি। 110টা কাজ নিয়ে সামনে এপ্রিল মাসের 25 তারিখ থেকে আমার একটা শো হবে একাডেমিতে, যদি পারেন সকালে, যদি আসবেন অনেকেই। আর এছাড়া একসময় পেন্টিং করতাম, কোলাজ পেন্টিং, এখন আমি লিনো কার্ড নিয়ে ব্যস্ত আছি। তো সেটা অন্য কথা। এখানকার যে উদ্যোগ এবং কাজের নমুনা সব দেখেও দিই, খুবই ভালো মজা দেখতে পাচ্ছি দূর থেকে। আর রঞ্জিতের তো একক চেষ্টা আছে, আরও হয়তো অনেকে আছে, আমি তাদের কথা জানি না। তো যে কোনো সংস্থাই 2-1 মানুষের চেষ্টা দিয়ে কিন্তু খুব বড় হয়ে ওঠে। সেই হিসেবে রঞ্জিত ঘোষ খুবই সার্থক মানুষ বলে আমি মনে করি, শিল্পী হিসেবেও। এটুকুই আমার পক্ষে বলার ছিল।
ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে আমি প্রায় 2009 থেকে আমি আছি এবং এরা নবীন এবং প্রবীণ সকলকে নিয়ে যে একটা প্রদর্শনী করে থাকেন, এতে কি হয় শিশু শিল্পীরাও মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্টের দিকে চলে যাচ্ছে এবং প্রবীণরাও তাদের উৎসাহ দিয়ে থাকেন এবং এক সংস্থাটি একটা শিল্পকলা, সঙ্গীত, আদার্স এগুলো নিয়ে একটা সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যা আগামী দিনে এটা আমি মনে করি এই সুস্থ সংস্কৃতি এরকম পরিকাঠামো আরও হলে আমাদের আগামী দিনের শিশুদের অনেক শিশুরা উপকৃত হবে এবং সমাজ সুন্দর গঠন হবে। এটা আমার ধারণা। ভারতীয় চারুকলা 2004 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছে রঞ্জিত ঘোষ মহাশয়। রঞ্জিত ঘোষ মহাশয়ের সঙ্গে আমার অনেক দিনের আলাপ। উনি আমাদের স্কুলেই পড়তেন, আরিয়াদাও কালাচাঁদ স্কুলের স্টুডেন্ট, আমিও সেই স্কুলের স্টুডেন্ট। উনি যখন কলেজে পড়তেন তখন আমার টিচার বা আমাদের টিচারদের কাছে উনি টিচার নিমাইবাবুর কাছে উনি ছবি দেখাতে যেতেন। তো সেই 2004 সালে উনি যে এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন ভারতীয় চারুকলা মন্দির, তখন থেকে উনি আগে আর্ট ক্যাম্প করতেন, তারপরে 15 বছর ধরে এখন চিত্র প্রদর্শনী করছেন। এই প্রদর্শনীটা খুব সুন্দর, ছোট বড় সব শিল্পীদের মিলবন্ধনে এই এক্সিবিশন। অনেক ছবি বাইরে থেকে এসেছে, মানে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর থেকে, আসাম থেকে এসেছে। সেই ছবিগুলো নিয়ে এখানে এক্সিবিশনে পার্টিসিপেট করেছে। সেই ছবি এখানে 100-র উপরে ছবি আছে। হ্যাঁ, এই প্রোগ্রামটা খুব সুন্দর করে ওরা পরিচালনা করে। তার ছেলে শুভ খুব সুন্দরভাবে তার বাবার সঙ্গে মিলে একসঙ্গে কাজ করছে। এটা দেখতেও খুব ভালো লাগছে এবং অনেক শিল্পীর এটা উপকারও হচ্ছে। আজকে আইসিসিআরে ভারতীয় চারুকলা মন্দিরে 15তম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী হচ্ছে। তো আমি দীর্ঘ বছর যাবৎ এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি, পরিষদের সঙ্গে প্রত্যেক বছরই আসি এবং রঞ্জিতদা এবং শুভর তত্ত্বাবধানে যেটা হয় খুব সুন্দরভাবে, এবং এখানে তারকদাও আসেন, তারক গড়াই এবং স্বাগতাদির উপস্থিতিতে এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে উদযাপিত হয়। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রঞ্জিতদা যেটা করেন, নবীন এবং প্রবীণ এই দুই শিল্পীর সমন্বয় ঘটানো। আমরা হয়তো কাজ দেইনি বা আর কেউ দিয়েছে, যারা নবীন শিল্পী আছে তারা কিন্তু আমাদের সাহচর্যে এসে একটা আনন্দ উপভোগ করে। আমরা চাই এই নবীন শিল্পীরা যাতে আগামী দিন ভালো কাজ আরও করতে পারে, তার অনুপ্রেরণা আমরা যোগাবো। আমরা রঞ্জিতদার কাছে আবেদন রাখবো এবং আমার ব্যক্তিগতভাবে আমি নবীন প্রজন্মের কাছে একটাই বক্তব্য রাখি, আপনারা প্রত্যেকের কাজ ভালো, আমি কারোর কাজকে ছোট বড় বলবো না, প্রত্যেকেই চেষ্টা করছে কিছু একটা করবার, কিন্তু সবচেয়ে বড় খামতি যেটা থেকে যাচ্ছে, খুব লক্ষণীয় বিষয়, প্রত্যেকটা আর্টিস্ট আজ মোবাইল ভিত্তিক হয়ে পড়ছে। আমরা কিন্তু সেটা দেখে খুব আশাহত হয়ে পড়ছি যে আগামী দিনে সৃষ্টি বলতে যে জিনিসটা আমরা একটা ছবি হয়ে উঠবে সেটা কিন্তু আমরা পাচ্ছি না, সেটা দেখে আমরা আশাহত হচ্ছি। আমি নবীন প্রজন্মের কাছে একটাই আবেদন, তোমরা যেই স্কুলেই শেখো, যেই শিক্ষকের কাছেই শেখো, সেই শিক্ষকের কাছে আবেদন করবে যে স্যার মোবাইলটাকে বাদ দিয়ে আমাদের ছবি আঁকা শেখান।
বা কোনো কিছু অবলম্বন না করি আমাদের ছবি আঁকাটা শেখান, তাতে আমরা কিছু শিখতে পারবো। কেননা এটা আমাদের বড় একটা ঘাটতির জায়গা আসছে। কেননা আমরা যদি আমাদের যারা পূর্বসূরি আগে যারা ছিলেন যারা তাদের অনুসরণ করি, দেখা যাবে প্রত্যেকের কিছু না কিছু সৃষ্টি করে গেছেন। কিন্তু বর্তমানে এই যে একটা ট্রেন্ড চলছে মোবাইল দেখে ছবি আঁকাটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে। এটা আমরা খুব আশাহত হয়ে পড়ছি। কেন এই প্রজন্মের ছেলেরা মেয়েরা যারাই করছে মোবাইল দেখে, তারা কিন্তু নিজস্বতা বলে কিছু থাকবে না। এরা কোনো নতুন সৃষ্টি করতে পারবে না, না কোনো ড্রয়িং সেন্স হবে, না কিছু হবে। সুতরাং আমি প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকা যারা আঁকার স্কুল চালান, খুব ভালো উদ্যোগ, তাদের কাছে আমার আবেদন থাকবে যে আঁকার স্কুলে আপনাদের অনেকভাবে শেখাবার পদ্ধতি থাকে, সেই পদ্ধতিগুলি জানুন, জেনে আপনার যে ছাত্রছাত্রীকে তৈরি করুন। নয়তো কিন্তু আগামী দিনে এই কপি ছবি দেখে দেখে আমাদের চোখ খুব পীড়াদায়ক হয়ে পড়ছে। এটা কিন্তু আমাদের কাছে একটা বাজে বার্তা নিয়ে আসছে। আমরা চলে যাব, আমি চলে যাব, আজকে এখানে পৃথ্বীশদা এসছেন, পৃথ্বীশদাও একসময় চলে যাবেন, প্রত্যেকেরই চলে যেতে হবে, কিন্তু এটা থেকে যাবে এদের কাজগুলো। সুতরাং এই কাজগুলি তারপরের প্রজন্ম যাতে উপভোগ করতে পারে সেটা আমরা চাই। তার জন্য আমি বারবার এক কথা বলবো, মোবাইল নিয়ে হাতে নিয়ে ছবি না আঁকাই ভালো। নিজের মনের ধারণা যেটাই হবে সেটাই ছবি। আমাকে তো আগে জানতে হবে ছবিটা কি করে আঁকতে হবে, সেটা কিন্তু কেউ শেখায় না। এটা একটা বড় ব্যাপার। স্কুল তো খুলে বসে আছে, অনেক শিক্ষক হয়তো আমার প্রতি রাগ হতে পারেন, কিন্তু আমি তাদের ভালোর জন্য বলছি। আপনার স্কুল থেকে যদি একটা ভালো স্টুডেন্ট তৈরি হয়, একটা শিল্পী বেরোয়, তখন কিন্তু আপনার আনন্দ হবে। এর থেকে আর বড় কিছু বলার নেই, প্রত্যেকেই জানে। আর শেষ বক্তব্য যেটা, আজকে যে অশুভ আত্মা কিছু ঘুরে বেড়াচ্ছে আমাদের চিত্রকলা জগতে, তাদের থেকে একটু সতর্ক থাকবেন। তারা যেন তেন প্রকারেণ আপনাদের ব্রেনটাকে ওয়াশ করে আপনাদের পকেটের টাকাগুলোকে নেওয়ার ব্যবস্থা করছেন, করে তাদের ব্যবসা বৃদ্ধি করে যাচ্ছেন। আপনাদের কিছু দেবে না তারা। আপনার কাজটাই হচ্ছে আপনার পরিচয়। আমরা ওই 5,000, 2,000, 1,000, 3,000 টাকা দিয়ে আমি এক্সিবিশনে ছবি ঝোলালাম, আপনি একটা মেমেন্টো, একটা সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরে এলাম, তা নিয়ে কিন্তু আপনার ভবিষ্যৎ দাঁড়াবে না। এটা আমার কাছে নতুন প্রজন্মের কাছে বার্তা এটা। কেন আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি এই নতুন প্রজন্মকে বাঁচাবার জন্য। তাদের যে অর্থনৈতিক, অনেক বাবার টাকা থাকে, অনেক বাবার টাকা থাকে না, কিন্তু তারা যেন তেন প্রকারেণ তাদের এই টাকাগুলোকে নয়-ছয় করছে। কিছু ধান্দাবাজ দালাল যারা আছে, তারা এই আজকে এই সম্মান দিচ্ছে, কালকে ওই সম্মান দিচ্ছে, এগুলি কোনো লাভ নেই, কিচ্ছু লাভ নেই। নতুন প্রজন্মের কাছে এটাই আমার বিনীত আবেদন, আপনারা এদের চক্করে পা দেবেন না। এরা ভয়ঙ্কর একটা বিষাক্ত অশুভ আত্মা ঘুরে বেড়াচ্ছে, এবং এটা শিল্পীরাই করছে আজকাল। বেশ কিছু শিল্পী যারা এর সঙ্গে জড়িত হয়ে গেছে। আমি অবন ঠাকুরের গ্যালারিতে দাঁড়িয়ে আমি আজটা বার্তা সবার জন্য দিতে চাইছি এই প্রজন্মের কাছে। কেন বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে এই প্রজন্মের আর্টিস্টরাই গিয়ে এই ব্যবসাদারদের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আজকে এক্সিবিশন করছে, নয় ওয়ার্কশপ করছে, কিছু না কিছু করছে। তো আমার এইটা এই প্রজন্মের কাছে বার্তা দেব, এই যে ধান্দাবাজ কতগুলি দালাল ঘুরে বেড়াচ্ছে বাজারে, যারা 1,000 না, 2,000, 3,000, 4,000, 5,000 টাকা নিয়ে হয় ওয়ার্কশপ, নয় এক্সিবিশন, নয় শিল্পী সম্মান, নয় ওই সম্মান, নয় ওই, নানা রকমভাবে শিল্পীদের স্পয়েল করছে, বাচ্চা ছেলে মেয়েদের স্পয়েল করছে, এবং তার সঙ্গে আমরা বড়রাও জড়িয়ে আছি। আমি এই বার্তাটা দিতে চাই। এবং খুব ভয়ঙ্কর দিন আসছে আজকে, কিন্তু প্রত্যেকের পকেটের টাকা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু শিল্প সৃষ্টি হবে না। কেন হবে না? এই যে মোবাইল দ্বারা অ্যাডিক্টিভ হয়ে গেছে এই শিল্পীরা এখন। আর এই ধান্দাবাজরা কি করছে, কি জানলো না জানলো, কোনো রকমের ছবির কি মাথা মুন্ডু কি হলো কিছু নাই, ছবি ঝোলাতে পারলেই হলো। সুতরাং আমি চাই এই প্রজন্মের সন্তান যারা আছো, আমার ভাই বোনেরা যারা আছো, সবাইকে বলবো ঘরে নিভৃতে বসে ছবিটা আঁকো, এবং তোমার পরিচয় তোমার ছবি। ওই দালাল কিন্তু তোমার পরিচয় করাবে না। ওই দালাল তার নিজের পকেট ভরে সে আজকে ঘুরতে যাবে, নয় গাড়ি কিনবে, নয় বাড়ি কিনবে, এসব করবে, তোমাদের ভিখিরি বানিয়ে রাখবে। এই পর্যন্ত আমি বলবো আজকে। আগামী দিন তোমরা খুব সতর্কভাবে চলো, নয়তো তোমাদের জীবন কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কোনো চাকরি নেই শিল্পীদের, তোমাদের কেউ চাকরিও দেবে না, তোমাদের ছবি বিক্রিও নেই। সবচেয়ে বড় কথা, ছবি যেটা বিক্রি করে আমরা খাই সেটা হচ্ছে না এখন। এটা আমি একদম অন ক্যামেরায়
বলে দিচ্ছি, আগামী দিনেও বলেছি, আগামী দিনেও বলবো, আগেও বলেছি, ছবি বিক্রি নেই, ছবি বিক্রি বন্ধ হয়ে গেছে। ওই ফেসবুকে হয়তো দেখবে সোল্ড 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 অনেক কিছু দেখাবে, সমস্ত ফেক। এই দিক থেকে সাবধান থাকো। ওই প্রমোশনে পড়ে তোমরা 500, 1000, 2000, 3000 টাকা দিয়ে এক্সিবিশন করতে যেও না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়ন্ত সাহা, আমি এই চারুকলা মন্দিরের সাথে অনেকদিন যুক্ত। তো এই ভারতীয় চারুকলা মন্দিরের একটা সুন্দর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং এদের জন্য, ভারতীয় চারুকলা মন্দিরের জন্য প্রবীণ শিল্পী, নবীন শিল্পী, এদের একটা মেলবন্ধন এই প্রদর্শনীর মাধ্যমে হয়ে থাকে। এবং এই প্রদর্শনীটা এতটাই ভালো যেটা অন্য অন্য প্রদর্শনীর থেকে একটু আমার কাছে আলাদা মনে হয়। এবং ভারতীয় চারুকলা মন্দিরকে জানাই অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর অনুষ্ঠান আমাদের জন্য উপস্থাপিত করার জন্য। এই যে এক্সিবিশনটা হচ্ছে, তো বিগত 15 বছর ধরে এই এক্সিবিশনটা চলছে প্রত্যেক বছর। তো এক্সিবিশনটা আমাদের কাছে খুবই একটা আনন্দদায়ক একটা জায়গা, এবং সবার কাছে একটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগছে। আমার নাম তাপস সাহা, আমি বৈদ্যবাড়িতে থাকি এবং আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে BBA করেছি। ঠিক আছে, এই যে আমি এই ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে প্রায় 10 বছর যুক্ত আছি, এবং এনাদের এই প্রতিষ্ঠানের যে অবস্থানটা সেটা খুব ধীরে 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 আস্তে আস্তে আজকে একটা বিশাল গাছে পরিণত হয়েছে। হ্যাঁ, এবং ছবির বিভিন্ন আঙ্গিক, ছবির বিভিন্ন স্টাইল এবং বিষয়বস্তু, হ্যাঁ, বিভিন্ন ঘরানার ছবি এখানে মানে শিল্পীরা এঁকে থাকেন এবং এক্সিবিটেড হয়, এবং সেই কারণে এটা আশা করি পরবর্তী সময়ে আরও উন্নতি হবে। কিন্তু একটা জিনিস যেটা বলা হচ্ছে যে এখনকার শিল্পীরা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, এটা ঠিক কথাই। মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, সেইখানে যদি পুরো মোবাইল আসক্ত হয়ে যায় তাহলে তো বিপদই। কিন্তু সেখানে মোবাইল থেকে তারা কিছু জিনিস নিতে পারে, সেটা নিজের মতন করে নিতে পারে। তার শিল্পীর যে চিন্তা চেতনার মধ্যে যে গভীরতা থাকে, সেই গভীরতাকে মানে তাকে প্রবেশ করিয়ে এবং তার সেই জিনিসটাকে, তাকে অভিব্যক্তিটাকে তাকে প্রকাশ করতে হবে। না হলে কিন্তু উনি যে ওই আরেকজন শিল্পী, আমার শিল্পী বন্ধু যিনি বললেন, এটা কিন্তু আস্তে আস্তে মানে ধ্বংসের দিকে চলে যাবে এবং নতুনত্ব কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা নিজেদের ক্রিয়েটিভ করব, মোবাইলও থাকবে, মোবাইল থেকে আমরা যেইটুকু নেওয়া সেইটুকু নেব, মোবাইল ছাড়া। কারণ এখনকার যে দিন পড়েছে, যা যুগ পড়েছে, মোবাইল ছাড়া চলবে না। মোবাইল আমাদের সঙ্গী হবেই, কিন্তু মোবাইলটাই একদম মানে পূর্ণমাত্রার মাধ্যম নয়। শিল্পীর নিজের চিন্তা চেতনা, নিজস্বতা অবশ্যই থাকতে হবে, এবং এই প্রতিষ্ঠানে সেই জায়গাটা কিছুটা আছে, যে কিছুটা নিজস্বতা রয়েছে, এবং সেটা আশা করি পরবর্তী সময় আরও থাকবে। এবং আমাদের অবশ্যই সাবধান হওয়া দরকার যেন মোবাইল নির্ভর পুরোপুরি না হয়ে যায়। নমস্কার, আমি রঞ্জিতা দলুই সাহা। ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে আমি যুক্ত আছি অনেক বছর। মাঝখানে অনেকদিন পার্টিসিপেট করা হয়নি নানা কারণে, আবার এসেছি, যুক্ত হয়েছি, খুবই ভালো লাগছে। আমার এই ছবি যেটি আজকে প্রদর্শিত হচ্ছে, তার নাম আমি রেখেছি ব্রহ্মাস্মি। আমাদের ভিতরে যেরকম রয়েছেন ব্রহ্ম, আমরা আবার সেই অখণ্ড ব্রহ্মেরই অংশ। এটিকে আমি একটি মূর্তির মধ্যে দিয়ে দেখাতে চেয়েছি। যা দেখা যায় সেটা সাকার, যা দেখা যায় না সেটা নিরাকার। তো এই যে নিরাকার জিনিসটি, সেটি 3টে সিম্বলে আমি এখানে ধরার চেষ্টা করেছি। আপাত দৃষ্টিতে মনে হবে এটা দুর্গা, হয়তো এর মধ্যে দুর্গা রয়েছেন। সেজন্য এর প্রধান আকর্ষণ হচ্ছে নীল রং, এবং এই ছবির প্রধান প্রতীক হচ্ছে অপরাজিতা।
যে দেবী অপরাজিতা, পরাজিতা হন না, এবং হাতে তার ত্রিশূল রয়েছে। একই সাথে তিনি হলেন শিবানী, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের পালক, যা শ্রীকৃষ্ণের প্রেম অর্থাৎ শ্রী রাধার প্রেমকে বহন করে। আর রয়েছে পদ্মের ওপরে গ্রন্থ অর্থাৎ জ্ঞান। অর্থাৎ এই ছবিতে একই সাথে শক্তি, প্রেম এবং জ্ঞান তিনটিকেই প্রতিকায়িত করা হয়েছে, এবং এই সবটুকু নিয়েই যেন দেবী অবতীর্ণ হচ্ছেন মর্তে আমাদের জন্যে, আবার আমার ভেতরেই জেগে উঠছে সেই ব্রহ্ম। এই ভাবনাই এখানে প্রতিকায়িত হয়েছে। অনেক ধন্যবাদ। থেকে যেরকম ছবি আঁকা শিখেছি বা শিখতাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি পাশাপাশি তবলাও আমি শিখতাম। তবলা শেখার সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন তবলা বাদক বা তবলিয়া যারা, তাদের তবলা শুনেছি বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে বাজানো। তা জাকির হোসেনকে যেদিন আমি প্রথম দেখলাম সেদিনকে আমি মোহিত হয়ে গেছিলাম। বিশেষত ওনার বাজনার তো কোনো তুলনাই ছিল না। তাছাড়া ওনার স্টেজ পার্সোনালিটি, যেটা নাকি সবাইকে মানে মোহিত করে রাখতো। সারা পৃথিবীব্যাপী উনি ট্যুর করতেন এবং সারা পৃথিবীব্যাপী মানুষের যে বাজনা এবং ওনার কমপ্লিট যে বাজনা এবং ওনার কমপ্লিটনেস, মানে ওনার যে কমপ্লিট যেটা, সেইটা কিন্তু সবাইকে মোহিত করে রাখতো। এবং উনি এই বাজনাটাকে আস্তে আস্তে পৃথিবীর মধ্যে এমন একটা জায়গায় পর্যায়ে নিয়ে গেলেন যেখানে নাকি ড্রাম সেট বাজানো শিল্পীদের সঙ্গে উনি সারা পৃথিবীব্যাপী যে ড্রাম সেট, যেটা তার মধ্যে তবলাও একটা, সেখানে উনি অন্যতম একজন বিশিষ্ট শিল্পী হিসাবে সবার কাছে মানে পরিচিতি লাভ করলেন। তারপরে আমি ওনার প্রত্যেকটা অনুষ্ঠান দেখার চেষ্টা করতাম অনেক ছোটোবেলা থেকেই, সে আমাদের মফস্বল হোক কলকাতা হোক, আমি দেখতে চেষ্টা করতাম এবং শুনতে চেষ্টা করতাম। এবং তারপরে যখন নাকি আমি কোনো এক সময় ওনার বাজনার শুধু নয়, ওনার চারিত্রিক দৃঢ়তা এবং চারিত্রিক বলিষ্ঠতা আমাকে মুগ্ধ করেছিল। ওনার সবথেকে বড় কথা, উনি অত ওপরে উঠে গিয়েছিলেন কিন্তু কোনো রকম ওনার অহংকার ছিলেন না। একটা জায়গায় একটা সাক্ষাৎকারে আমি শুনেছিলাম কোনো একটা রেডিওতে, যে একজন অনামী শিল্পী তিনি ওনাকে ধরেছেন ফোনে। ধরার পরে উনি জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায়, কার কাছে শেখেন? তখন ওই শিল্পী, অনামী শিল্পী বলেন আমি এনার কাছে শিখি। ওনার গুরুদেবের নাম করেছিলেন। তখন উনি বলেছিলেন যে আপনার গুরুদেবকে আমার নমস্কার নেবেন। হ্যাঁ, এই কথাটা সেদিনকে আমাকে খুব মোহিত করেছিল। এবং তারপর থেকে ওনার মানে সম্বন্ধে আমি যত জেনেছি তত আমার কাছে মানে মনে হয়েছে যে না, সত্যি উনি সমস্ত ধর্ম বিষয়ে মানে একদম এক ছিলেন। ধর্মকে উনি কোনো ধর্মকে কোনো বেশি প্রাধান্য দেননি, সব ধর্ম নিয়েই উনি চলেছেন। এবং আমাদের শিব স্তোত্র এবং বা শিবের যে গণেশ বন্দনা, শিব স্তোত্র, এগুলো উনি করতে পারতেন মুসলিম হয়েও। সেই কারণে ওনার টোটালি চরিত্রের মধ্যে আমার একটা দৃঢ়তা এবং একটা কমপ্লিটনেস, মানে কমপ্লিট, মানে আমরা বলি না যে কমপ্লিট ম্যান যাকে বলা হয়। এই জন্যই উনি যখন মারা গেলেন কিছুদিন আগে, সেদিনকে আমি প্রচণ্ড শকড হয়েছিলাম। হ্যাঁ, আমি বললাম যে কি হলো, হঠাৎ একটা যেন আমার কাছে একটা মানে একটা যেন বাজ পড়ে গেল, এরকম অবস্থান। তারপর থেকে আমি ওনাকে নিয়ে এই ছবিটা আঁকতে শুরু করেছি এবং এই এক্সিবিশন পারপাসে আমি এই ছবিটা দিয়েছি। ওই জন্য টাইটেলটা দিয়েছি এ কমপ্লিট ম্যান। হ্যাঁ, এ কমপ্লিট ম্যান, মানে কমপ্লিট ম্যান তো হয় না, কিন্তু উনি আমার কাছে কমপ্লিট ম্যান। ওনার আদর্শ শুধু বাজনা নয়, ওনার আইডিওলজি, ওনার আদর্শ, ওনার চলাফেরা, ওনার মানুষের সঙ্গে মেশার দক্ষতা এবং গুরুজনদের সম্মান করা এবং জুনিয়রদেরকে হাতে করে নিয়ে যাওয়া, এইটা আমার কাছে সবথেকে বেশি মানে ভেতরে মানে প্রবেশ করেছিল। হ্যাঁ, সেই কারণে উনি আমার কাছে অন্যতম।
হ্যাঁ, প্রথম কথা বলছি যে আমাদের বাড়ি হচ্ছে মানে একটা কালচারাল ফ্যামিলি, মানে আঁকা, গান, আবৃত্তি সব কিছুই আমাদের বাড়িতে আর কি ছোট থেকেই হচ্ছে। তো আর আঁকাটা হচ্ছে বাবার কাছ থেকেই শেখা এবং মায়ের কাছ থেকেও শেখা। আমি ছোটোবেলায় নিজেও বাবা মায়ের কাছ থেকে আঁকা শিখেছি, পরবর্তীকালে পড়াশোনার চাপে আর আমার কন্টিনিউ করা হয়নি। কিন্তু বাবা এবং মা যেভাবে আঁকাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের একটা বিশাল বড় ইনস্টিটিউশনও রয়েছে, সেখানে সব ধরনের ছবি আঁকা, সব ধরনের মানে গ্লাস পেন্টিং থেকে শুরু করে সমস্ত রকমের ছবি তারা মানে করছেন। এবং আমার বাবা এবং মা যেভাবে ছবিকে দেখেন সেইটা হচ্ছে আঙ্গিকটা আলাদা। আমার মা হচ্ছেন বাংলা সাহিত্যে মাস্টার্স, তো মায়ের চিন্তার মধ্যে, মায়ের আঁকার মধ্যে সাহিত্যের ভাবনা ফুটে ওঠে। তো সেই জন্য মায়ের ছবিগুলোর মধ্যে সবসময় একটা চিত্রকলার সাথে সাহিত্য অঙ্গাঙ্গিভাবে জুড়ে থাকে। এবং বাবা হচ্ছেন এমন একজন মানুষ যিনি মানে চিত্রকলার পাশাপাশি গান, সঙ্গীত এইগুলোতে আমার বাবার খুবই দক্ষতা রয়েছে। তো যখন মানে আর্ট যেটাকে বলা হয় কলা, সেটার মধ্যে যেমন থাকে হচ্ছে চিত্রকলা, সঙ্গীত এবং সাহিত্য। তো আমার বাবা এবং মায়ের দুজনের আঁকার মধ্যে এই তিনটে জিনিস ভীষণভাবে ধরা পড়ে। তো আমার তাই জন্য মনে হয় যে আমার বাবা এবং মায়ের আঁকার মধ্যে যে ছবিটা যেটা উঠে আসে সেটা কোথাও রবীন্দ্রনাথ বলেছিলেন না যে সাহিত্য এবং সঙ্গীত হচ্ছে দর্পণের মতো। তো বাবা এবং মায়ের আঁকার মধ্যে দিয়ে সেই দর্পণটা কোথাও উঠে এসছে। যেরকমভাবে মা এই ছবিটাতে দেখিয়েছেন যে শক্তি, সেই শক্তি একাধারে হচ্ছে মানে কৃষ্ণের, তার মধ্যে রয়েছে প্রেম ভাব, আবার ত্রিশূল রয়েছে, সেখানে রয়েছে সেই আদ্যা শক্তির ভাব এবং প্রেম, সব মিলেই হচ্ছে সেই যে সম্পূর্ণ নারী। এবং বাবা জাকির হোসেনকে এঁকেছেন, সেটা তিনি, তার কাছে তিনি কমপ্লিট ম্যান। তো আমি আমার বাবা মায়ের সন্তান হিসেবে খুবই গর্বিত এবং তারা যেভাবে এটাকে নিয়ে যাচ্ছেন আমি খুবই গর্ববোধ করি। আমার নাম সময়িতা সাহা। আমি বিপ্লব পাল। আমি ভারতীয় চারুকলা মন্দিরের সাথে 2004 সাল থেকে আছি। আমরা চলার সঙ্গে সবসময় আমরা সঙ্গে আছি। প্রথম থেকে যখন থেকে এক্সিবিশন শুরু হয়েছে তখন থেকেই আমি সঙ্গে আছি। আমার দীর্ঘদিন পড়া চলার পথে আঁকার যে চলছে, এক্সিবিশন চলছে, সবসময় ওনার সঙ্গে, রঞ্জিতদার সঙ্গে, তার ছেলে শুভর সঙ্গে সবসময় আমরা সঙ্গে আছি। আমরা এইভাবেই এক্সিবিশনটি চালিয়ে নিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত এত বছর হয়ে গেছে সঙ্গে আছি। এখন আমরা নব যে প্রজন্মগুলো আছে, নতুন যারা এখন শিল্পী যারা আছে, যারা ছবি আঁকছে, তাদেরকে আমরা এক্সিবিশনে আনার চেষ্টা করছি। তাদেরকে নতুন রাস্তা ধরিয়ে নতুন দিকে চালনা করার সুযোগ নিয়ে যাচ্ছি। আমার সব স্টুডেন্টরা এখন এক্সিবিশন করছে এখানে, তাদের সমস্ত ছবি অনেক দিন ধরে, অনেক বছর ধরেই এক্সিবিশনে আমরা অংশগ্রহণ করে আছি। চিরকাল থাকবো, সঙ্গে থাকবো, এটাই আমরা আশা রাখি। আর বিশেষ কিছু বলার মতো নেই। আমি সবসময় সঙ্গে আছি, রঞ্জিতদার সঙ্গে, শুভর সঙ্গে। ভারতীয় চারুকলা মন্দির আমাদের সবসময় পাশে থাকবে, এটুকুই। আমার নাম পূজা জয়সওয়াল। আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। আজ গত 4-5 বছর ধরে আমি এই ভারতীয় চারুকলা মন্দিরের সাথে এক্সিবিশনে জড়িত, এক্সিবিশন করি। তাছাড়া ভারতীয় চারুকলা মন্দিরের বোর্ড থেকেই আমার ডিপ্লোমা কমপ্লিট হয়েছে। আজকে আমি এই আঁকাটা এনেছি। এটা আমার হাতের করা, এটা একটা মিক্স মিডিয়ার কাজ, অয়েল, অ্যাক্রিলিক, তাছাড়া নানা রকম বিড, স্টোন দিয়ে এই আঁকাটা করেছি। আপনারা দেখুন, খুব ভালো লাগছে। হ্যাঁ, সেটা নতুন প্রজন্মের একটা নতুন বড় বড় আর্টিস্টদের সাথে আমাদের ছবি আছে, সেটা একটা খুব ভালো আনন্দ। ছোটদের জন্য এটা একটা খুব উৎসাহের ব্যাপার। খুবই ভালো লাগছে। এত বড় বড় শিল্পকারদের সাথে আমাদেরও ছবি আছে, এটার জন্য আমি খুবই উপকৃত। নমস্কার, আমি ইন্দ্রজিৎ মণ্ডল। এটা হচ্ছে গিয়ে করতে আমার মাত্র বেশি দিন লাগেনি, খুব অল্প দিন, এর থেকে আরও ফোটানোর চেষ্টা করেছিলাম। এর আসল মূলটা হচ্ছে আমার স্যারের জন্য করতে পেরেছি ঠিকঠাক। এটা আসল ক্রেডিট আমার স্যারের। মালাকার ওপরের ছবিটি আমার। এই ছবিটির কারণ হচ্ছে মানুষের সৌন্দর্য যে চিরস্থায়ী না, সেই কারণে এই ছবিটি করা। মানুষের সৌন্দর্য চিরস্থায়ী না, সময়ের সাথে সাথে মানুষের সৌন্দর্যও পরিবর্তন হবে। নমস্কার।
নমস্কার, আমার নাম ডক্টর তামসী চৌধুরী। আমি এই ছবিটা এঁকেছি। এটা একটা মানে পৌরাণিক ইভেন্টের উপরে রয়েছে, যেখানে ব্যাসদেব মহাভারতটা এক্সপ্লেন করছেন আর সেটা গণেশ ঠাকুর লিখছেন। ঠিক আছে, তো এটা আমি অ্যাক্রিলিক কালারে করেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো হ্যাঁ, ব্যাসদেব তো এমন কাউকে খুঁজছিলেন যে পুরো একবারেই মহাভারতটা লিখবে, মানে যাতে না ওঠে, মানে একবারে। ঠিক আছে, তো সেরকম খুঁজতে খুঁজতে তারপরে মানে গণেশ রাজি হন আর কি, মানে উঠতে পারবেন না। ঠিক আছে, একবারেই পুরোটা লিখতে হবে। নমস্কার, আমি নবাঙ্কুর চক্রবর্তী। আমার আঁকা ছবি। এইখানে আমি বোঝাতে চেয়েছি নারী শক্তির যে ব্যাপারটা, মানে একটা নারীর যে ক্রুদ্ধ রূপ, সেখানে আমি একটা কৃষ্ণ, একটা দেবতা আর মানে কৃষ্ণদেব আর মহাকালীর একটা মিশ্রণ এখানে দেখেছি, যেখানে মায়ের যে রুদ্র রূপটা আমি এখানে প্রকাশ করতে চেয়েছি, আর তাকে সবসময় একটা দেবতা যে সবসময় রক্ষা করছে, তার মধ্যে দিয়ে আমি এটা প্রকাশ করতে চেয়েছি। এটা আমার থিম হচ্ছে নারী শক্তি। তো আপনারা দেখুন আর বলুন কেমন হয়েছে। এটা আমার মানে অ্যাক্রিলিক মিডিয়ামে ইউজ করেছি, ক্যানভাস পেপারের ওপর। তো এটা দেখুন। নমস্কার, আমি শিবাজি বিশ্বাস। আমি এই যে ছবিটি এঁকেছি, এটার নাম দ্য ম্যাজিক রিং। অ্যাক্রিলিক মাধ্যমে এটা এঁকেছি। এবার ছবির বিষয় সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আমার ছবির মানে একটা আলাদা নিজস্ব সত্তা আছে, এটা আমার উপর নির্ভরশীল নয়। আমি হয়তো একটা কিছু ভেবে আঁকতে শুরু করি, বা হয়তো পুরোপুরি অবয়বটাও থাকে না, কিন্তু তারপরে ছবি নিজের মতন এগোয়, তার উপর আমার কোনো হাত থাকে না। নিজের মতন এগোয়, সে তার নিজের মতন রং চড়ায়, নিজের মতন কোথায় থামতে হবে আমাকে বলে দেয়, আমি থামি। এবার পরে হয়তো আমার মনে হয় যে এটা হয়তো আমার মাথায় ছিল, সেই জন্য এই ছবিটা আঁকা হয়েছে, কিন্তু সেটা আমার একদম নিজস্ব ভাবনা। সেটা যেরকম সত্য, আমি সেরকমভাবে বিষয় বলে এটাকে কোনো সীমারেখা টেনে দিতে চাই না। আমি দর্শকদের ওপরই ছেড়ে দিতে চাই। দর্শকরা এটা তাদের নিজেদের মতন করে ব্যাখ্যা করবে, নিজেদের মতন করে ভাববে, নিজেদের মতন করে পুনর্নির্মাণ করবে, সেটাও সত্য। তো এটাই আমার ছবির বিষয়ে বলার। আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আমার এখানে ছবিটা হচ্ছে অয়েল প্যাস্টেল মিডিয়ামে করা। আর এখানে আমি এক কথায় বলতে গেলে আমি একটা অর্থ বোঝাতে চেয়েছি। এখন কুম্ভমেলার সময়, কুম্ভমেলার বিষয়টাকে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে এক কথা হচ্ছে, যার মনে তাণ্ডব তার চোখে মহাদেব, আচ্ছা আর কিছু নেই। এবার আপনাদের দর্শকের উপর ভাবনা চিন্তাটা ছেড়ে দিচ্ছি। নমস্কার, আমি সুমনা রায়। আমি কৃষ্ণনগর থেকে আসছি। তো আমি এটা অ্যাক্রিলিক কালারের উপরে করেছি, রাউন্ড ক্যানভাসের উপরে। তো এটা আমার নিজস্ব একটা আমার প্যাটার্ন আছে, যেটা আমি মাটির থালার ওপরে যে ডিজাইন ফেব্রিক দিয়ে আমি ডিজাইন করি, মাটির আইবুড়ো ভাতের থালা, বিয়ের এখন অনেক রকম উঠেছে। তো সেই প্যাটার্নটাই আমি রেখেছি আঁকার মধ্যে, প্লাস একটা মধুবনী একটা ছোঁয়া, প্লাস তো এইটা আমি করার চেষ্টা করেছি। তো এবার আপনারা বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আমার নাম সৌমিশ রায়, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। তো এটি আমার ছবি। আমি একটু আঁকা শুরু করেছিলাম শুধু বুদ্ধভাবে, তারপর এর মধ্যে আমি ব্রহ্মার রূপে পদ্ম যোগ করেছি, তারপর কৃষ্ণর জন্য এই পালক যোগ করেছি, তারপর মহাদেবকে বোঝানোর জন্য এই চাঁদও যোগ করেছি, দিয়ে ছবি একা একাই তৈরি হয়ে গেছে। এটি আমার ছবি। নমস্কার, আমি শুভ সাহা। আমি হরিদেবপুর থেকে এসেছি, টালিগঞ্জ হরিদেবপুর। এটি আমার আঁকা ছবি। এখানে আমি মূলত তুলে ধরতে চেয়েছি যখন কৃষ্ণের সখীরা আসতো মাখন নিয়ে, তখন কৃষ্ণ যেরকমভাবে মানে তাকিয়ে থাকতো তাদের দিকে, সেই মাখন দিকে যেরকম লালিত্য নিয়ে তাকিয়ে থাকতো, সেই লালিত্যটাকে আমি তুলে ধরতে চেয়েছি। এটা পুরোটাই অয়েল প্যাস্টেলের উপর সামান্য কিছু অ্যাক্রিলিক কালার দিয়ে ডিটেলসগুলো করা আছে। ধন্যবাদ।
আমি কোয়েল পাল, এই বছর আমার প্রথম এক্সিবিশন। তো আমি করেছি একটা কাথাকালি নৃত্য প্রদর্শনী, চিত্র রূপে তুলে ধরতে চেয়েছি। এটা অ্যাক্রিলিকে ক্যানভাসের উপর করেছি। হ্যাঁ, ও এখানে 3 জন আছে, কাথাকালি ডান্স পারফর্ম করছে। আর ওখানে একটা মানে আগেকার দিনের পুরনো মন্দিরগুলো হতো না, মানে মহারাজাদের বাড়ি, ওরকম টাইপসের করতে চেয়েছি। আমি প্রিয়া দে মজুমদার, আমি সোদপুর শ্যামনগর 2 জায়গাতেই আমার বাড়ি, আমি 2 জায়গাতেই থাকি। তো আমি এই কাজটা স্টার্ট করেছি, এটা দেখলে লোকে বুঝতেই পারছে যে এই কাজটা কিসের ওপরে করা হয়েছে। তাও আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি। এটা পুরো ম্যাক্সিমাম ক্ষেত্রে কাগজ আর প্লাস্টার প্যারিস ইউজ করা হয়েছে আঠার সাথে, প্লাস স্প্রে কালার, তার সাথে কিছু আমরা যেই জিআই তার বলি সেই তার ইউজ হয়েছে, আর ডক্টরের একটা স্টেথোস্কোপ ইউজ করা হয়েছে। এইটা মানে আমরা সবাই সারা পৃথিবী নড়ে গেছিলো এই ঘটনার জন্য। তো আমি সেটাকেই তুলে ধরতে চেয়েছি, ভবিষ্যতে যাতে আর কোনো রকমভাবে এই ঘটনা কোনো মেয়েকে আর স্পর্শ না করতে পারে। আমরা সেটা পেন্টিং বলুন, ডান্স বলুন, সব কিছুর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যাতে আর এটা না হয়। আমরা এই প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে গেছি। এখনো পর্যন্ত বলবো না যে পুরোপুরি তার প্রতিকার হয়েছে, প্রতিকার এখনো বাকি আছে। আমরা আশা রাখছি যে যাতে খুব তাড়াতাড়ি তার প্রতিকারটা আমরা পাই, আর কোনো মেয়েকে যেন এইভাবেই না মা বাবার কোল ছেড়ে চলে যেতে হয়। मेरा नाम राधा गुप्ता है, मेरा ये पेंटिंग है। हम लोग अपने सर के मतलब कि छोटे बेला से ही ये सर हम लोग मतलब हाथ पकड़ पकड़ के सिखाए हैं। आज सर के हाथ पकड़ सिखाने की वजह से हम लोग इतना आगे बढ़े हैं। हमारे सर विप्लव पाल, उन्हीं के जरिए से आज इतना दूर हम लोग पहुँचे हैं। ये एक हम लोग का कल्पना के ऊपर से, एक पेंटिंग के ऊपर से हम लोग बनाते हैं। एक अपना कल्पना, अपना ड्रीम, वो कोई सोच, कहीं का भी पेंटिंग सोच समझ कर हम लोग बनाते हैं। आज सर के जरिए से हम लोग इतना दूर पहुँचे हैं। सर को थैंक यू सो मच। थैंक यू। নমস্কার, আমার নাম নিরুপম দাস। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি করেছি যেখানে উনি ময়ূরকে ধরে আছেন। বেসিক্যালি এখানে দেখতে পাবেন এই যে ময়ূর যেটা আছে, এটা ময়ূর কিন্তু কাল্পনিক ময়ূর, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের যে মাইন্ডের বিভিন্ন রকমের যে রং হয়, বিভিন্ন রকমের চিন্তা এবং কল্পনা, সেটাই ময়ূর কিন্তু রিপ্রেজেন্ট করছে। আর ভগবান যিনি আছে ময়ূরকে হোল্ড করেছে, মানে আমাদের যে মন চিন্তা সবকটা ধরে আছেন। এবং ধরাতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা যে কল্পনা যখন একজুট হচ্ছে তখনই গিয়ে কিন্তু পুরো জিনিস দাঁড়াচ্ছে, একটা ছবি চিত্রায়ন হচ্ছে। মন ভগবান সবটাকে আমি একভাবে চলতে পেরেছি এখানে আপনারা। এটা হচ্ছে পুরো ছবিটার কনসেপ্ট আইডিয়া, এখানে মন আর ভগবানের সাথে তুলে ধরা এটা। I am Roshan Pramanik, student of Viplav Pal sir. This is my painting. I use lots of material to create this kind of texture painting. I use modeling clay to create this rope and plaster of Paris and mix glue with plaster of Paris to create this texture. And this painting is all made with acrylic color. That's it. আমি শুভাঙ্গী দাস, এটা হচ্ছে আমার ড্রয়িং। এগুলো মানে এই ড্রয়িংটাকে আমি একটা একটা লাইন করে একটা 3D ফর্মে রিপ্রেজেন্ট করেছি। নমস্কার। মানে এইটা আমি স্কেল দিয়ে একটা লাইনকে কার্ভ করে একটা বোতল আর একটা বাটি রিপ্রেজেন্ট করতে চেয়েছি। একটা 3D, এটা একটা 3D ভাবনা দিচ্ছে। নমস্কার, আমি স্বস্তিকা মারিক, ক্লাস 10-এ পড়ি। এই ড্রয়িংটা হচ্ছে আমার ড্রয়িং। এটা আমি চারকোল পেন্সিল দিয়ে করেছি, পুরোটাই চারকোল পেন্সিলে করা। এখানে একটা পুরনো কলকাতার ছবি তুলে ধরা হয়েছে যেটা এখন প্রায় হারিয়ে চলেছে, সেটা আমি এখন আমার ড্রয়িংয়ের মাধ্যমে প্রেজেন্ট করেছি। নমস্কার। চর্চা করো তো, আর্ট মানে তুমি
ভারতীয় চারুকলা মন্দিরের 15তম বার্ষিক চিত্র প্রদর্শনী আমাদের 6 থেকে 8ই ফেব্রুয়ারি 2025 অবনীন্দ্রনাথ টেগোর আর্ট গ্যালারি ICCR-এ আমাদের অনুষ্ঠিত হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। নবীন এবং প্রবীণ শিল্পীদের মেলবন্ধন যে শিল্প মেলা আমরা আয়োজন করেছি, সেই আয়োজন আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। দেখুন ছবি, আসুন ছবি কিনুন, স্বল্প মূল্যে আমরা ছবি বিক্রি করছি। আপনারা আমাদের এই এক্সিবিশনে আসলে আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আশা করছি আপনারা প্রত্যেকেই আমাদের ছবির মান দেখুন, দেখে বিচার করুন, ছবি স্বল্প মূল্যে আপনারা কিনুন। নমস্কার। বং দর্পণ, বিনোদন সবার জন্য।